আমার সুখ আমার আপনারা যে যেখানে বসে আমার সুখ আমার দুঃখ দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, দুঃখ হলো রাতের আকাশে তারার মতো, যা কখনোই গুণে শেষ করা যায় না। আর সুখ হলো সেই চাঁদের মতো, যা রাতে উঠে সকালে সেটা নিভে যায়। কিন্তু মানুষের জীবনের কিছু কিছু শিল্প আছে যা কখনোই মুছে যায় না, নিভে যায় না। সেরকমই একজন গুণী মানুষ, ভালোবাসার মানুষ আমাদের সঙ্গে সঙ্গী হয়েছেন আজ আপনাদের জন্য। চিত্রনায়িকা নূতন। ভালোবাসা বা শ্রদ্ধা তার প্রতি আমাদের ছিল, আছে, থাকবে। তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যে কথাগুলো সে আপনাদের কাছে এখনও তুলে ধরতে চায়, সে কথাগুলি আমরা শুনি। চলুন তার সাথে কথা বলি। আপু, শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা। ভালো লাগছে আপনাকে। ধন্যবাদ। আপনার নাম হচ্ছে ফারহানা আমিন রত্না। সেই হিসেব যদি আমি করি, নতুন প্রভাত আপনার নামের সাথে একটু মিল আছে। এই ছবি দিয়ে আপনি চলচ্চিত্রে পা রেখেছেন। অনেক এমন আনন্দের স্মৃতি আছে, সেই আনন্দের স্মৃতি দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আমার সুখ আমার দুঃখ। আমার শ্রদ্ধেয় দিদি সুমিতা দেবী, যিনি আমাদের মাঝে আজকে নেই, তার মাধ্যম দিয়ে আমার চলচ্চিত্রে আসা। দিদির চোখে হয়তো বা আমাকে ভালো লেগেছিল, দিদি এটা নিজের মাধ্যমেই রেখেছিল। তো একটা সময় আমার বড় বোনকে বলেছিল যে আমার বড় বোনের নাম গীতা। তো বলেছিল, গীতা তোর বোন, ছোট্ট বোনটি তো অনেক সুন্দর, ওকে যদি হিরোইন বানাই তুই দিবি, এরকম করে বলেছিল। তা আমার বড় বোন একটা হাসি দিয়ে বললো, এখন তো ছোট, আমি কি বলবো। বললো, তো আমি তো নিজে বললাম হ্যাঁ এখন ছোট, ঠিক আছে, যখন বড় হবে তখন। তো আমার খুব ইচ্ছা ছিল যদি কখনো আমি যদি সুযোগ হয় আমি কাজ করব, কাজ করতে পারি, যদি আল্লাহ চায়। তো যে ছেলেটাকে হিরো বানিয়েছিল ওর নাম ছিল ভীরু। সে ছিল ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। এই ছবির নতুন পেয়ার যেহেতু আমরা, সেহেতু দিদি নিজে নাম রেখেছিল নতুন প্রভাত। ছেলেটির নাম, হিরোটির নাম প্রভাত, আমার নাম নতুন। ছেলেটি ছবিটি করতে পারিনি, তার পরীক্ষা ছিল, তার ফাদার মাদার তাকে করতে দেয়নি। শুটিং যেদিন শুরু হবে সেদিনই ছেলেটিকে আটকে দিয়েছে। তো এখন কাকে নেবে, ছেলে আমাদের ছবিটা স্টপ হয়ে গেছে। তো কাকে নেবে দিদি, অনেকের সঙ্গেই কথা হয়েছে, জাফর ইকবালের সঙ্গে কথা হয়েছে, উমর চিস্তি নামে হিরো ছিল তার সঙ্গে কথা হয়েছে, রাজ্জাক সাহেবের সঙ্গে কথা হয়েছে, তারপর আদার্স অনেকের সঙ্গেই, কিন্তু সবাই তখন খুব ব্যস্ত ছিল। আর জাফর ইকবাল তখন করাচিতে চলে গিয়েছিল। তো সেই মুহূর্তে, লাস্ট মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় আনসার ভাই, সেও মারা গিয়েছেন। আমি ওনাকে খুব মিস করি। খুব ভালো গুণী একজন শিল্পী ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। ওনাকে কাস্ট করা হলো। তো যেহেতু ছবিটা যখন শুরু হলো, আমাদের প্রথম শুটিংটাই ছিল মানিকগঞ্জ। সেই ছবির শুটিংয়ের একটা মজার কাহিনী ছিল, একজন গরিব ছেলে একজন বড় লোক মেয়ের মধ্যে প্রেম। ছবিটা দিদি প্রযোজনা করেছে, আর ডিরেক্টর ছিলেন মুস্তফা মেহবুব। আল্লাহর রহমতে ছবিটা খুব ভালো গিয়েছে। এই হলো আমার শুরু। চলচ্চিত্রে কেউ এলে বাবা মার দেয়া নাম যখন থাকে, তার পাশাপাশি চলচ্চিত্রে একটা নাম দেয়া হয়। সেক্ষেত্রে কি আপনার নামটি নতুন হিসেবে সবার কাছে দেয়া হয়েছিল? আমার ঘরোয়া নাম রত্না। জি। আর চলচ্চিত্রে রত্না আরেকজন ছিলেন, আমাদের শ্রদ্ধেয় শাবানা ম্যাডাম। জি, শাবানা ম্যাডামের নাম ছিলেন। তো উনি যদি রত্না নামে থাকতেন চলচ্চিত্রে, আমিও যদি রত্না নামে থাকতাম, তাহলে দুটো নাম একই হয়ে যায়। আর এই নামটা এত সুন্দর একটা নাম, কখনো পূরণ হবে না। হ্যাঁ, এই জন্যই বললাম যে এমন আমরা সেটা চাইও না। এই জন্যই বললাম যে এই নামটা যখন যেই শুনে, কি নাম, নূতন। আপনার ভালোবাসার জায়গা থেকে এই মুহূর্তে আপনার সবচেয়ে প্রথম আপনার বোন আপনাকে সহযোগিতা করেছে। হ্যাঁ। তারপরে ফ্যামিলি থেকে কে আপনাকে সহযোগিতা করেছে? আসলে সহযোগিতা বলতে বললাম না যে আমার বোন খুব নাটক পাগল ছিল। জি। আর আমিও তার মাধ্যমেই
ওনার পাগলামির মাধ্যমে হয়তো ওই সেই জিনিসটা আমার মাধ্যমেও চলে এসছে, যে আমার নাটকের মাধ্যমে না, চলচ্চিত্রের মাধ্যমে। আর আমি নাটকও করেছি টিভিতে, অনেক ভালো ভালো নাটক করেছি, স্টেজে ডান্স করেছি, আমি গান গাইতাম এক সময়। আমি প্রথম ডান্স শেখার আগে গানই গাইতাম, গানের শিল্পী ছিলাম। আমরা কিন্তু গান শুনবো না, আমি এখন তো গাইতে পারবো না গলা, কারণ আমার গানে লিপ দিয়েছে তাজেল কন্যা চন্দনা। জি, কোনো ছবিতে না, নাটকে। তখন সে নায়িকা ছিলেন আর আমি প্লেব্যাক করেছি। আপনি প্রথম নাচ কার কাছ থেকে, কোন উস্তাদ? আমার উস্তাদ ছিলেন ময়মনসিংহের পূর্ণচন্দ্র সরকার। জি, উনি আমাদের মাঝে নেই, আমার গুরু। ওনার মাধ্যমেই আমার নাচ শেখা। আর আমি গান শিখেছিলাম মিথুন দাস। তো যখন আপনি প্রথম নাচ শিখলেন তখন কি ক্লাসিক্যাল নাচ শিখেছেন? হ্যাঁ, ক্লাসিক্যালের মধ্যে হ্যাঁ, শুরুটা ক্লাসিক্যাল দিয়েই হয়েছে। হ্যাঁ, ক্লাসিক্যাল না শিখলে তো আমি কোনো কিছুই জানতে পারবো না। এই জন্য কি চলচ্চিত্রে নতুন যে মডার্ন যে বিষয়গুলো আপনি সেইখান থেকে কি নিয়ে আপনি নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেন সব সময়, ভিন্নতার স্বাদ যেটাকে বলে? হ্যাঁ, আমি আসলে বেসিক যেটাকে বলে সেটা, বেসিক যদি জানা থাকে যে কোনো জিনিসের, গানেরও বেসিক আছে, সারে গা মা পা ধা নি সা। জি, তো বেসিকটা যদি জানা থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করা যায়। তো যেহেতু আমি বেসিকটা জানতাম বলেই যখনই কোনো নাচ, মডার্ন হোক, ফোক হোক, মণিপুরি হোক, যেটাই হোক, সেটার মাধ্যমে আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করতাম, সবসময় চেষ্টা করতাম। তো এই সাইডটা যদি এরকম হয় তাহলে বোধহয় ভালো হয়। অভিনয়ের কথা শুনবো, ছোট একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, অফকোর্স। দর্শক, জমে উঠেছে আমাদের আজকের আড্ডা। আপনারা কিন্তু কোথাও যাবেন না, থাকবেন আপুর সাথে আমার সুখ দুঃখে। ফিরে আসছি এক্ষুনি। আমার সুখ, আমার দুঃখ। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনের সামনে আছেন এবং নতুন করে যোগ হয়েছেন তাদের জন্য বলছি, আপনারা দেখছেন আমার সুখ আমার দুঃখ, এবং আমাদের সাথে সঙ্গী হয়েছেন আমাদের অনেক ভালোবাসার মানুষ, এবং আপনাদেরও অবশ্যই চিত্রনায়িকা নূতন। সবসময় আপনাকে দেখা যায় নতুনত্ব কিছু পোশাক, মডার্ন ফ্যাশন, খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। ফিল্ম কিন্তু শুধু মানে শুধু কিছু লোকের জন্য না। ফিল্ম এমন একটা মাধ্যম, ফিল্ম এমন একটা বিগ স্ক্রিন, যেখানে যদি তুমি গিয়ে একটা সাদা এক পাড়ের শাড়ি, সবাইকে দেখো একই টাইপের ড্রেস, একই টাইপের গেট আপ, তাহলে কিন্তু তোমার কাছে ভালো লাগবে না, মোটেও ভালো লাগবে না। তো ফিল্ম এমন একটা জিনিস, মানুষ যায় আনন্দ নিতে। তো আমাদের দায়িত্ব মানুষকে আনন্দ দেওয়া, যেটা আমরা খুব সহজে পাই না। হ্যাঁ, আনন্দ দেওয়া। সারাদিন পরিশ্রম করে, সারাদিন খেটে টেটে কি ভাবি আমরা বাসায় গিয়ে একটু টেলিভিশন দেখবো। এখন আগে কিন্তু সবাই ভাবতো পরিশ্রম কোথায় যাব, তখন সেরকম পার্কও ছিল না, সেরকম জায়গাও ছিল না, চলো ছবি দেখে আসি, সিনেমা দেখে আসি। সুন্দর সুন্দর ছবি হতো, সুন্দর সুন্দর গান ছিল, মিউজিক ছিল সুন্দর সুন্দর। এখন যখন আমি লাইনে এসেছি, তো আমিও প্রথম যে কাজগুলো করেছি, কিন্তু আমি ভেরিয়েশন আনার চেষ্টা করেছি, ড্রেসের মাধ্যমে, মেকআপের মাধ্যমে, হেয়ার স্টাইলের মাধ্যমে, যে কোনো মানে ফিল্মকে দর্শক কিভাবে পছন্দ করবে, হ্যাঁ, দর্শক আমাকে কিভাবে নেবে, কোন রূপে দেখলে বেশি ভালো লাগে, কোন রূপটাতে আমি সুটেবল বেশি। চুলের স্টাইলটাও আমাকে ওইভাবেই করতে হবে। এখন তো গ্রামের মেয়েরা আমাদের চেয়েতেও মডার্ন বেশি। মডার্নটা কোত্থেকে এসেছে ফিল্ম থেকে, এসেছে টিভি থেকে। অসংখ্য ছবিতে আপনি কাজ করেছেন, অসংখ্য সিনেমায় আপনার পদার্পণ আমরা দেখেছি, অনেক চরিত্রে, এবং সেখানে কখনো ফাইটিং দৃশ্যে দেখেছি, কখনো ফোক ভাবে দেখেছি, কখনো রোমান্টিক দেখেছি। তো তিনটা সেক্টর যদি আমি বাছাই করি, একটা হচ্ছে নাচ, ফাইট এবং ফোক, তিনটে বিষয়ের মধ্যে আপনি কোন জিনিসটা বেছে নেবেন? আমি বেছে নেব ফাইট। আমি আসলে একটু টমবয় টাইপের, তো ওইভাবে ভাবছেন কেন টমবয় টাইপের? আমি আমার কাছে যখন কোনো ফাইটের দৃশ্য আসে, একটা হিরোইন ফাইট করবে 10টা ফাইটারের সঙ্গে, এটা তো একটা মজার ব্যাপার, এটা আমি আনন্দের সহকারে কাজটা করি। এবং ফাইট, আমার ছবিগুলি যদি তুমি দেখো,
যে আমি কিভাবে ফাইট করেছি, এবং যারা ডিরেকশন দিয়েছেন, জসিম সাহেব মারা গেছেন, মানে ফাইট শোনা মানে মানে আমি একটু উত্তেজিত হয়ে যেতাম। ফাইটের দৃশ্য মানে কেমন জানি যে আমার ভীষণ ভালো লাগতো, যে মারবো মানে কি। আচ্ছা, তো সেটা আবার সুন্দরভাবে হতে হবে, হ্যাঁ, যেন মনে হয় হ্যাঁ ফাইটার গার্ল। জি জি, হ্যাঁ। তো ওই জন্যই যখনই ফাইট করতাম, ফাইটের দৃশ্য আসতো, তখন ওইটা নিয়ে আমি চিন্তা করতাম যে এই ফাইটে আমাকে যেন মনে হয়, স্ক্রিনে যেন ভাবে যে আমি প্রশিক্ষণ প্রাপ্ত একজন হিরোইন। আপনি যখন ফাইট করেছেন, তার পাশাপাশি ফাইটের দৃশ্যে আপনাকে অনেকেই অনেকভাবে দেখেছে, কিন্তু আপনাকে নাচের যেই বিষয়টা সবাই কিন্তু যে না নতুন আপা অনেক ভালো নাচে, আপনাকে ওইভাবেই চিন্তা করতো। তো আমার প্রশ্ন যে কতটুক কাল থেকে আপনি আসলে নাচের জায়গায়? কতটুক কাল থেকে না, নাচ তো অবশ্যই এটা আমার প্রিয় জিনিস। একজন শিল্পীর জন্য তোমাকে বলি, একজন শিল্পী কিন্তু তার কোনোটা বাদ দিতে পারবে না, তার জন্য সব কিছুই দরকার। নাচও দরকার, ফাইটও দরকার, মানে একটা একটা ঘর সাজাতে গেলে যা যা দরকার হয় একটা শিল্পীর জন্য সেটাই দরকার। তো আমি তো আমার নাচ হলো পরে, আমার গান ছিল খুব প্রিয়। কখনো কণ্ঠ দিয়েছেন কোনো চলচ্চিত্রে? না, তখন তো আমি ছোট, যখন গান শিখেছি তখন ছোট, তখন চলচ্চিত্রে গান গাইনি আমি কখনো, কিন্তু আমি স্টেজে গেয়েছি। বললাম না যে চন্দনা ম্যাডামের প্লেব্যাক করেছি, আরও অনেক হিরোইনের করেছি, কারণ তখন ময়মনসিংহে অনেক নাটক হতো, ঢাকার শিল্পীরা অনেক যেত। আমি একটা গান গেয়েছিলাম নীনা হামিদের, ওই মনে আছে সেই গানটি? অল্প একটু একটু বলি। নীনা হামিদ তখন বিখ্যাত একজন কণ্ঠশিল্পী, এবং তাকে চেনে না এমন কেউ নাই। আর তার উনার বোন ঝুনু ভাবির কাছেও আমি বাফাতে নাচ শিখেছি পরে। আচ্ছা, যেমন আমি একটা লাইনই বলি ওইটুক গানের, যে আমি গান গাইতাম, যেহেতু এখনো গল বসা, তারপর আমরা শুনতে চাই। সাগর কুলের না রে অপুর বেলা, গলা বসা, আরো যেতে পারতাম কিন্তু গলাটা বসা। এই গানটা গিয়ে আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। আমরা এই গানগুলো কিন্তু এখন হারাতে বসেছি। হ্যাঁ, এখন শোনাই যায় না গানগুলো। কেন বললাম কথাটা, এই জন্য এসছে, উনি গিয়ে চলে গিয়েছেন। আমি তখন আমাকে ওইখানে আমি আমাদের একটা বাফা ছিল ময়মনসিংহ, আমি গান শিখাতাম, তখন বললো যে এই গানটাই ও গাবে। তখন আমি ছোট, তো নীনা আপা আমাকে একদম কোলে নিয়ে আদর করে, আনোয়ার হোসেন ভাই আমাদের নবাব সাহেব, হ্যাঁ উনিও ছিলেন। দর্শক, আমরা কিন্তু কথা শুনছি এবং আপনাদেরকে শোনাচ্ছি। আমরা আশা রাখি শুধু শোনার জন্যই নয়, জীবনকে ধারণ করতে হবে ঠিক এভাবেই, কাউকে শ্রদ্ধা করে ভালোবেসে। যাই হোক, আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসছি এক্ষুনি। আমার সুখ, আমার দুঃখ। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। ম্যাক্সিমাম কিন্তু আপনাকে ফোক ছবিতেই আমরা দেখেছি, সামাজিক ছবিতে দেখেছি, ফাইটিংয়ে দেখেছি। ফোকের জায়গাটা যদি একটু বলতেন, এখন সেটা হচ্ছে না কেন? ফোক ছবি কিন্তু বিগ বাজেটের ছবি। ফোক ছবি তো ফট করে বলেই হয় না। ফোক মানে সেখানে ড্রেসের ব্যাপার, রাজমহল, সেট, অনেক কিছুর ব্যাপার আছে। হ্যাঁ, অনেক, হ্যাঁ সব কিছুরই ব্যাপার আছে। আর যিনি আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর, প্রডিউসার যারা ছিলেন বিগ বাজেটের ছবিগুলো বানানোর জন্য, তারাই তো নেই। তো এটা উদ্যোগ নেওয়ার জন্য সাহসের দরকার। যে ফোক ছবিটা বলবো, আমি করেছিলাম একটা ছবি, আমার চাচা মিজান চাচা, উনি বেশিরভাগ ছবি ফোক ছবি বানাতেন। উনার হাতে তাজো তলোয়ার ছিল, এগুলো উনি বানাতেন। নাগিন ছিল, নাগিন তো ওটা তো সাপ নিয়ে, কিন্তু এই যে একটা বিরাট হনুমান বানানো, হনুমানের মুখোশ পরানো, তার ড্রেস করা, যে সাপের ভিতরে যে রাম লক্ষণকে আটকিয়ে রাখা হনুমানের লেজ দিয়ে, এগুলো এখন সেই লোকগুলো কোথায়? কারা চিন্তা করবে? এগুলো এখন সবার মাথায় যে কম বাজেটে ছবি
কম টাকায় একটা সুন্দর একটা ছবি বানাও। কম টাকায় কোনো জিনিসই সুন্দর হয় না। পাবলিক হলে যাবে, যে পাবলিকে হলে যেতে হলে সেরকম হলের দরকার, সেরকম পরিবেশ এখন আমাদের নেই, সেরকম পরিবেশের দরকার। যে হলে গিয়ে গরম, পাখা ভেঙে আসে, সিটগুলো ভাঙাচোরা, তো কারা যাবে? ফ্যামিলি একটা যখন আনন্দ নিতে যায় একটু আরামের জন্য যায়, ছবিও দেখতে চায়, একটু বাতাসও গায়ে লাগুক, একটা ভালো রেস্টুরেন্ট থাকুক, যে ব্রেকের সময় তারা পাশে গিয়ে যেন অন্য অন্য দেশে যেগুলো আছে সেগুলো আমাদের দেশে নেই, কেউ উদ্যোগও নেই এখন পর্যন্ত যে এই জিনিসগুলো হওয়া উচিত। তা আমাদের পরিবেশ এখনো সেইভাবে তৈরি হয়নি। কে আসবে ফোক ছবি বানাতে? কেউ যদি আসে, একটা ছবি মাঝখানে হয়েছিল ফোক, সেটা বোধহয় ভালো হয়নি। এই জন্য আমার মনে হয় আমি যদি তাজমহল চিন্তা করি, তাজমহল বানাতে গেলে তাজমহলের চিন্তা করতে হবে আমাকে 1 বছর বসে, এবং ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমাকে খেয়াল করতে হবে। খালি তাজমহল বানানো কোনো ব্যাপার না, তাজমহলের পরের ভিতরের যে ব্যাপারগুলো, যেখানে যে ছবিটা হয়েছে মুগলে আজম, প্যার কিয়া তো ডারনা কিয়া, সেটার মধ্যে যে কারুকার্য সীসাগুলো করেছে সেটা কিন্তু 1-2 দিনই করেনি। আমি যদি আধা ঘন্টায় করে ফেলি, পরে কিন্তু সেটা কালার করা হয়েছে, মজার কথা, ড্রেস কিভাবে কি করতে হবে, আমি যদি আধা ঘন্টায় মুগলে আজম বানাতে যাই সেটা কি চলবে না। এই জিনিসগুলো যদি চ্যানেলের মাধ্যমে আসে তাহলে আমি মনে করব যে আমি সবচেয়ে একটা মানে আনন্দের, আমার কাছে ভালো লাগবে, খুশি লাগবে যে আমি একটা সিনিয়র শিল্পী হিসেবে এইটুকু করে যেতে পেরেছি। এই শিল্পী যারা যেখানে আনাচে কানাচে পড়ে আছে তারা কিন্তু এক সময়কার ভালো ভালো শিল্পী। আমি বলবো আমরা কিছুই করতে পারিনি, তার চলার কোনো ক্ষমতা নেই, তার 2 বেলা খাওয়ার কোনো সুযোগ নেই। চরিত্রগুলো যেগুলো করেছি সেগুলো দেখার পরও কিন্তু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি। মানে ফিল্মকে দর্শক কিভাবে পছন্দ করবে, দর্শক আমাকে কিভাবে নেবে, কোন রূপে দেখলে বেশি ভালো লাগে, কোন রূপটাতে আমি সুটেবল বেশি, চুলের স্টাইলটাও আমাকে ওইভাবেই করতে হবে। এখন তো গ্রামের মেয়েরা আমাদের চেয়েও মডার্ন বেশি। মডার্নটা কোত্থেকে এসেছে ফিল্ম থেকে, এসেছে টিভি থেকে। অসংখ্য ছবিতে আপনি কাজ করেছেন, অসংখ্য সিনেমায় আপনার পদার্পণ আমরা দেখেছি, অনেক চরিত্রে, এবং সেখানে কখনো ফাইটিং দৃশ্যে দেখেছি, কখনো ফোক ভাবে দেখেছি, কখনো রোমান্টিক দেখেছি। তো 3টা সেক্টর যদি আমি বাছাই করি, একটা হচ্ছে নাচ, ফাইট এবং ফোক, 3টে বিষয়ের মধ্যে আপনি কোন জিনিসটা বেছে নেবেন? আমি বেছে নেব ফাইট। আমি আসলে একটু টমবয় টাইপের, তো ওইভাবে ভাবছেন কেন টমবয় টাইপের? আমি আমার কাছে যখন কোনো ফাইটের দৃশ্য আসে, একটা হিরোইন ফাইট করবে 10টা ফাইটারের সঙ্গে, এটা তো একটা মজার ব্যাপার, এটা আমি আনন্দের সহকারে কাজটা করি। এবং ফাইট, আমার ছবিগুলি যদি তুমি দেখো যে আমি কিভাবে ফাইট করেছি, এবং যারা ডিরেকশন দিয়েছেন, জসিম সাহেব মারা গেছেন, মানে ফাইট শোনা মানে আমি একটু উত্তেজিত হয়ে যেতাম। ফাইটের দৃশ্য মানে কেমন জানি যে আবার ভীষণ ভালো লাগতো, যে মারবো মানে কি, আচ্ছা, তো সেটা আবার সুন্দরভাবে হতে হবে, হ্যাঁ, যেন মনে হয় হ্যাঁ ফাইটার গার্ল। হ্যাঁ, তো ওই জন্যই যখনই ফাইট করতাম, ফাইটের দৃশ্য আসতো, তখন ওইটা নিয়ে আমি চিন্তা করতাম যে ফাইটে আমাকে যেন মনে হয়, স্ক্রিনে যেন ভাবে যে আমি প্রশিক্ষণ প্রাপ্ত একজন হিরোইন। আপনি যখন ফাইট করেছেন তার পাশাপাশি ফাইটের দৃশ্যে আপনাকে অনেকেই অনেকভাবে দেখেছে, কিন্তু আপনাকে নাচের যেই বিষয়টা সবাই কিন্তু যে না নতুন আপা অনেক ভালো নাচে, আপনাকে ওইভাবেই চিন্তা করতো। তো আমার প্রশ্ন যে কতটুক কাল থেকে আপনি আসলে নাচের জায়গায়? কতটুক কাল থেকে না, নাচ তো অবশ্যই এটা আমার প্রিয় জিনিস। একজন শিল্পীর জন্য তোমাকে বলি, একজন শিল্পী কিন্তু তার কোনোটা বাদ দিতে পারবে না, তার জন্য সব কিছুই দরকার, নাচও দরকার, ফাইটও দরকার, মানে একটা ঘর সাজাতে গেলে যা যা দরকার হয় একটা শিল্পীর জন্য সেটাই দরকার। তো আমি তো আমার নাচ হলো পরে,
জি। আমার গান ছিল খুব প্রিয়। কখনো কণ্ঠ দিয়েছেন কোনো চলচ্চিত্রে? না, তখন তো আমি ছোট, যখন গান শিখেছি তখন ছোট, তখন চলচ্চিত্রে গান গাইনি আমি কখনো, কিন্তু আমি স্টেজে গেয়েছি। বললাম না যে চন্দনা ম্যাডামের প্লেব্যাক করেছি, আরও অনেক হিরোইনের করেছি, কারণ তখন ময়মনসিং অনেক নাটক হতো, আমাদের ছবিটা স্টপ হয়ে গেছে। তো কাকে নেবে দিদি অনেকের সঙ্গেই কথা হয়েছে, জাফর ইকবালের সঙ্গে কথা হয়েছে, উমর চিস্তি নামে হিরো ছিল তার সঙ্গে কথা হয়েছে, রাজ্জাক সাহেবের সঙ্গে কথা হয়েছে, তারপর আদার্স অনেকের সঙ্গেই, কিন্তু সবাই তখন খুব ব্যস্ত ছিল। আর জাফর ইকবাল তখন করাচিতে চলে গিয়েছিল। তো সেই মুহূর্তে, লাস্ট মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় আনসার ভাই সেও মারা গিয়েছেন। আমি ওনাকে খুব মিস করি। খুব ভালো গুণী একজন শিল্পী ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, ওনাকে কাস্ট করা হলো। তো যেহেতু ছবিটা যখন শুরু হলো, আমাদের প্রথম শুটিংটাই ছিল মানিকগঞ্জ। সেই ছবির শুটিংয়ের একটা মজার কাহিনী ছিল, একজন গরিব ছেলে একজন বড় লোক মেয়ের মধ্যে প্রেম। ছবিটা দিদি প্রযোজনা করেছে, আর ডিরেক্টর ছিলেন মুস্তফা মেহবুব। আল্লাহর রহমতে ছবিটা খুব ভালো গিয়েছে। এই হলো আমার শুরু। চলচ্চিত্রে কেউ এলে বাবা মার দেয়া নাম যখন থাকে, তার পাশাপাশি চলচ্চিত্রে একটা নাম দেয়া হয়, সেক্ষেত্রে কি আপনার নামটি নতুন হিসেবে সবার কাছে দেয়া হয়েছিল? আমার ঘরোয়া নাম রত্না। জি। আর চলচ্চিত্রে রত্না আরেকজন ছিলেন, আমাদের শ্রদ্ধেয় শাবানা ম্যাডাম। জি, শাবানা ম্যাডামের নাম ছিলেন। তো উনি যদি রত্না নামে থাকতেন চলচ্চিত্রে, আমিও যদি রত্না নামে থাকতাম, তাহলে দুটো নাম একই হয়ে যায়। আর এই নামটা এত সুন্দর একটা নাম, কখনো পূরণ হবে না। হ্যাঁ, এই জন্যই বললাম যে এমন আমরা সেটা চাইও না। এই জন্যই বললাম যে এই নামটা যখন যেই শুনে, কি নাম? নূতন। আপনার ভালোবাসার জায়গা থেকে এই মুহূর্তে আপনার সবচেয়ে প্রথম আপনার বোন আপনাকে সহযোগিতা করেছে। হ্যাঁ। তারপরে ফ্যামিলি থেকে কে আপনাকে সহযোগিতা করেছে? আসলে সহযোগিতা বলতে বললাম না যে আমার বোন খুব নাটক পাগল ছিল। জি। আর আমিও তার মাধ্যমেই, ওনার পাগলামির মাধ্যমে হয়তো ওই সেই জিনিসটা আমার মাধ্যমেও চলে এসছে, যে আমার নাটকের মাধ্যমে না, চলচ্চিত্রের মাধ্যমে। আর আমি নাটকও করেছি টিভিতে, অনেক ভালো ভালো নাটক করেছি, স্টেজে ডান্স করেছি, আমি গান গাইতাম এক সময়। আমি প্রথম ডান্স শেখার আগে গানই গাইতাম, গানের শিল্পী ছিলাম। আমরা কিন্তু গান শুনবো না, আমি এখন গাইতে পারবো না গলা, কারণ আমার গানে লিপ দিয়েছে তাজেল কন্যা চন্দনা। জি। কোনো ছবিতে না, নাটকে। তখন সে নায়িকা ছিলেন, আর আমি প্লেব্যাক করেছি। আপনি প্রথম নাচ কার কাছ থেকে, কোন উস্তাদ? আমার উস্তাদ ছিলেন ময়মনসিংহ এর পূর্ণচন্দ্র সরকার। জি। উনি আমাদের মাঝে নেই, আমার গুরু, ওনার মাধ্যমেই আমার নাচ শেখা। আর ঢাকার শিল্পীরা অনেক যেত। আমি একটা গান গেয়েছিলাম নীনা হামিদের। জি। ওই মনে আছে সেই গানটি? অল্প একটু, আমি একটু বলি। নীনা হামিদ তখন বিখ্যাত একজন কণ্ঠশিল্পী, এবং তাকে চেনে না এমন কেউ নাই। আর তার উনার বোন ঝুনু ভাবির কাছেও আমি বাফাতে নাচ শিখেছি পরে। আচ্ছা। যেমন আমি একটা লাইনই বলি, ওইটুক গানের যে আমি গান গাইতাম, যেহেতু এখনো গল বসা, তারপর আমরা শুনতে চাই। সাগর কুলের না রে অপুর বেলা, গলা বসা, এখন আরো যেতে পারতাম কিন্তু গলাটা বসা। এই গানটা গিয়ে আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। আমরা এই গানগুলো কিন্তু এখন হারাতে বসেছি। হ্যাঁ, এখন শোনাই যায় না গানগুলো। কেন বললাম কথাটা, এই জন্য এসছে, উনি গিয়ে চলে গিয়েছেন। আমি তখন আমাকে বলে, ওইখানে আমি, আমাদের একটা বাফা ছিল ময়মনসিং, আমি গান শিখাতাম। তখন বললো যে এই গানটা ও গাবে। তখন আমি ছোট। জি। তো নীনা আপা আমাকে একদম কোলে নিয়ে আদর করে, আনোয়ার হোসেন ভাই আমাদের নবাব সাহেব, হ্যাঁ, উনিও ছিলেন। দর্শক, আমরা কিন্তু কথা শুনছি এবং আপনাদেরকে শোনাচ্ছি। আমরা আশা রাখি শুধু শোনার জন্যই নয়, জীবনকে ধারণ করতে হবে ঠিক এভাবেই, কাউকে শ্রদ্ধা করে, ভালোবেসে। যাই হোক, আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসছি এক্ষুনি।
আমার সুখ আমার দুঃখ। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। ম্যাক্সিমাম কিন্তু আপনাকে ফোক ছবিতেই আমরা দেখেছি, সামাজিক ছবিতে দেখেছি, ফাইটিংয়ে দেখেছি। ফোকের জায়গাটা যদি একটু বলতেন, এখন সেটা হচ্ছে না কেন? ফোক ছবি কিন্তু বিগ বাজেটের ছবি। ফোক ছবি তো ফট করে বলেই হয় না। ফোক মানে সেখানে ড্রেসের ব্যাপার, রাজমহল, সেট, অনেক কিছুর ব্যাপার আছে। হ্যাঁ, অনেক, হ্যাঁ সব কিছুরই ব্যাপার আছে। আর যিনি আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর, প্রডিউসার যারা ছিলেন বিগ বাজেটের ছবিগুলো বানানোর জন্য, তারাই তো নেই। তো এটা উদ্যোগ নেওয়ার জন্য সাহসের দরকার। যে ফোক ছবিটা বলবো, আমি করেছিলাম একটা ছবি, আমার চাচা মেজান চাচা, উনি বেশিরভাগ ছবি ফোক ছবি বানাতেন। ওনার হাতে তাজ ও তলোয়ার ছিল, এগুলো উনি বানাতেন। এই নাগিন ছিল, নাগিন তো আমার সুখ আমার আপনারা যে যেখানে বসে আমার সুখ আমার দুঃখ দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, দুঃখ হলো রাতের আকাশে তারার মতো, যা কখনোই গুণে শেষ করা যায় না। আর সুখ হলো সেই চাঁদের মতো, যা রাতে উঠে সকালে সেটা নিভে যায়। কিন্তু মানুষের জীবনের কিছু কিছু শিল্প আছে যা কখনোই মুছে যায় না, নিভে যায় না। সেরকমই একজন গুণী মানুষ, ভালোবাসার মানুষ আমাদের সঙ্গে সঙ্গী হয়েছেন আজ আপনাদের জন্য। চিত্রনায়িকা নূতন। ভালোবাসা বা শ্রদ্ধা তার প্রতি আমাদের ছিল, আছে, থাকবে। তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যে কথাগুলো সে আপনাদের কাছে এখনও তুলে ধরতে চায়, সে কথাগুলি আমরা শুনি। চলুন তার সাথে কথা বলি। আপু, শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা। ভালো লাগছে আপনাকে। ধন্যবাদ। আপনার নাম হচ্ছে ফারহানা আমিন রত্না। সেই হিসেব যদি আমি করি, নতুন প্রভাত আপনার নামের সাথে একটু মিল আছে। এই ছবি দিয়ে আপনি চলচ্চিত্রে পা রেখেছেন। অনেক এমন আনন্দের স্মৃতি আছে, সেই আনন্দের স্মৃতি দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আমাদের আমার সুখ আমার দুঃখ। আমার শ্রদ্ধেয় দিদি সুমিতা দেবী, যিনি আমাদের মাঝে আজকে নেই, তার মাধ্যম দিয়ে আমার চলচ্চিত্রে আসা। দিদির চোখে হয়তো বা আমাকে ভালো লেগেছিল, দিদি এটা নিজের মাধ্যমেই রেখেছিল। তো একটা সময় আমার বড় বোনকে বলেছিল যে, আমার বড় বোনের নাম গীতা, তো বলেছিল, গীতা তোর বোন, ছোট্ট বোনটি তো অনেক সুন্দর, ওকে যদি হিরোইন বানাই তুই দিবি, এরকম করে বলেছিল। তা আমার বড় বোন একটা হাসি দিয়ে বললো, এখন তো ছোট, আমি কি বলবো। বললো, তো আমি তো নিজে বললাম, হ্যাঁ হ্যাঁ এখন ছোট, ঠিক আছে, যখন বড় হবে তখন। তো আমার খুব ইচ্ছা ছিল, যদি কখনো আমি যদি সুযোগ হয় আমি কাজ করব, কাজ করতে পারি, যদি আল্লাহ চায়। তো যে ছেলেটাকে হিরো বানিয়েছিল, ওর নাম ছিল ভীরু, সে ছিল ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। এই ছবির নতুন পেয়ার যেহেতু আমরা, সেহেতু দিদি নিজে নাম রেখেছিল নতুন প্রভাত। ছেলেটির নাম, হিরোটির নাম প্রভাত, আমার নাম নতুন। ছেলেটি ছবিটি করতে পারিনি, তার পরীক্ষা ছিল, তার ফাদার মাদার তাকে করতে দেয়নি। শুটিং যেদিন শুরু হবে সেদিনই ছেলেটিকে আটকে দিয়েছে। তো এখন কাকে নিবে ছেলে? আমি গান শিখেছিলাম মিথুন দাস। তো যখন আপনি প্রথম নাচ শিখলেন, তখন কি ক্লাসিক্যাল নাচ শিখেছেন? হ্যাঁ, অবভিয়াসলি, হ্যাঁ, শুরুটা ক্লাসিক্যাল দিয়েই হয়েছে। হ্যাঁ, ক্লাসিক্যাল না শিখলে তো আমি কোনো কিছুই জানতে পারবো না। এই জন্য কি চলচ্চিত্রে নতুন যে মডার্ন যে বিষয়গুলো, আপনি সেইখান থেকে কি নিয়ে আপনি নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেন সব সময়, ভিন্নতার স্বাদ যেটাকে বলে? হ্যাঁ, আমি আসলে বেসিক যেটাকে বলে, সেটা বেসিক যদি জানা থাকে, যে কোনো জিনিসের, গানেরও বেসিক আছে, সা রে গা মা পা ধা নি সা। তো বেসিকটা যদি জানা থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করা যায়। তো যেহেতু আমি বেসিকটা জানতাম বলেই, যখনই কোনো নাচ, মডার্ন হোক, ফোক হোক,
মণিপুরি হোক যেটি হোক, সেটার মাধ্যমে আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করতাম, সবসময় চেষ্টা করতাম। তো এই সাইডটা যদি এরকম হয় তাহলে বোধহয় ভালো হয়। অভিনয়ের কথা শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, অফকোর্স। দর্শক, জমে উঠেছে আমাদের আজকের আড্ডা। আপনারা কিন্তু কোথাও যাবেন না, থাকবেন আপুর সাথে আমার সুখ দুঃখে। ফিরে আসছি এক্ষুনি। আমার সুখ আমার দুঃখ। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনের সামনে আছেন এবং নতুন করে যোগ হয়েছেন, তাদের জন্য বলছি আপনারা দেখছেন আমার সুখ আমার দুঃখ, এবং আমাদের সাথে সঙ্গী হয়েছেন আমাদের অনেক ভালোবাসার মানুষ, এবং আপনাদেরও অবশ্যই চিত্রনায়িকা নূতন। সবসময় আপনাকে দেখা যায় নতুনত্ব কিছু পোশাক, মডার্ন ফ্যাশন, খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। ফিল্ম কিন্তু শুধু মানে শুধু কিছু লোকের জন্য না, ফিল্ম এমন একটা মাধ্যম, ফিল্ম এমন একটা বিগ স্ক্রিন, যেখানে যদি তুমি গিয়ে একটা সাদা এক পাড়ের শাড়ি, সবাইকে দেখো একই টাইপের ড্রেস, একই টাইপের গেট আপ, তাহলে কিন্তু তোমার কাছে ভালো লাগবে না, মোটেও ভালো লাগবে না। তো ফিল্ম এমন একটা জিনিস, মানুষ যায় আনন্দ নিতে। তো আমাদের দায়িত্ব মানুষকে আনন্দ দেওয়া, যেটা আমরা খুব সহজে পাই না। হ্যাঁ, আনন্দ দেওয়া। সারাদিন পরিশ্রম করে, সারাদিন খেটে টেটে কি ভাবি আমরা বাসায় গিয়ে একটু টেলিভিশন দেখবো। এখন আগে কিন্তু সবাই ভাবতো পরিশ্রম কোথায় যাব, তখন সেরকম পার্কও ছিল না, সেরকম জায়গাও ছিল না, চলো ছবি দেখে আসি, সিনেমা দেখে আসি। সুন্দর সুন্দর ছবি হতো, সুন্দর সুন্দর গান ছিল, মিউজিক ছিল সুন্দর সুন্দর। এখন যখন আমি লাইনে এসেছি, তো আমিও প্রথম যে কাজগুলো করেছি, কিন্তু আমি ভেরিয়েশন আনার চেষ্টা করেছি। ড্রেসের মাধ্যমে, মেকআপের মাধ্যমে, হেয়ার স্টাইলের মাধ্যমে, যে কোনো